অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আমরা আজ শুরু করছি শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের দ্বিতীয় পর্ব। মৎস্য শিকারের কোলাহল। মৎস্য শিকারের কোলাহল তখনও সমানে হয়ে চলেছে। সূর্য নেমেছে আরও নিচুতে। শ্যামাঙ্গ বারবার তার মৃত ফলকগুলির কথা ভাবছিল। জীবন্ত এবং উজ্জ্বল যে চিত্রমালা এখন চোখের সম্মুখে দেখছে, তাই তো সে ধরে রেখেছিল তার মৃৎফলকগুলির মধ্যে। কিন্তু বসুদেব বুঝলেন না। এখন একটি দিবস অতিক্রান্ত হওয়ার পর তার মনে হচ্ছে গুরু বসুদেবের ওই আচরণ প্রকৃতই নাটকীয়। ওই আচরণে কোনো মহত্ব আছে বলে তার মনে হচ্ছে না। চোখের সম্মুখে নতুন চিত্রমালার জীবন্ত বিষয়গুলি যতই সে দেখছে, ততই তার গুরুদেবের উপর করুণা হচ্ছে। গুরু বসুদেব যদি প্রকৃতই শিল্পী হতেন, তাহলে তিনি সুধীমিত্রের নির্দেশ উপেক্ষা করতেন এবং যা তিনি শিষ্যদের বলেছেন তাই নিজের জীবনে প্রতিপালন করতেন। তিনি সে চেষ্টা আদৌ কখনো করেছেন কিনা তাই এখন সন্দেহের বিষয়। তিনি কি শিষ্যের পক্ষ নিয়ে সুধীমিত্রের বিরোধিতা করেছেন? করেননি। তাহলে তার ওই ক্ষিপ্ত উন্মত্ত আচরণের কোনো তাৎপর্যও থাকে না। তুমি অন্তরে সৎ থাকবে, মহান থাকবে, কিন্তু বাইরে কিছুই বলবে না, এভাবে কি শিল্পী জীবনযাপন করতে পারে? হঠাৎ সমস্বরে চিৎকার উঠতেই শ্যামাঙ্গ দৃষ্টি প্রসারিত করল। দেখল একখানি চতুষ্কোণ জালে একটি মধ্যমাকার রোহিত মৎস্য লম্ফজম্ফ করছে এবং 2-3টি কিশোর ছুটে যাচ্ছে ওই জালের দিকে। কিন্তু লাভ হলো না। করায়ত্ত হবার ঠিক পূর্ব মুহূর্তে রোহিতটি সজোর লম্ফ দিল এবং সবাইকে হতাশ করে নিমেষে পতিত হলো জলে। শ্যামাঙ্গ দৃশ্যটি উপভোগ করল এবং অপেক্ষা করতে লাগলো, দেখা যাক ওই জলধারীর ভাগ্য পরবর্তী প্রচেষ্টায় কি এনে দেয়। আর ঠিক ওই মুহূর্তে তার কানে এলো হাস্যমুখরা 2 রমণী কণ্ঠের আলাপ। একজন বলছে, চুপ চুপ দগ্ধমুখী, তোর লজ্জা ভয় বলতে কি কিছুই নেই একেবারে? কেন লো, আমি কি তোর মতো ভর্তাতাড়িতা যে আমার লজ্জা থাকবে? বৃক্ষতলের বেদি যথেষ্ট উঁচু, সম্মুখের ভূমি নিম্নগামী এবং ওই নিম্নভূমি থেকেই উঠে আসছিল 2 সখী এবং তাদের আলাপ। শ্যামাঙ্গ উঠে বসতেই মুখোমুখি হলো। দেখল 2টি শ্যামবর্ণা যুবতী পাশাপাশি এসে দাঁড়িয়েছে। সম্মুখে হঠাৎ অপরিচিত যুবাপুরুষ দেখে ঈষৎ অপ্রতিভ। শ্যামাঙ্গ লক্ষ্য করে দুজনেই ঈষৎ মেধা এবং শ্রেণী ভারানতা, তবে আবার দুজনকেই ঈষৎ চঞ্চল মনে হয়। হয়তো নবীন যৌবনের কারণে দুজনেরই কৃষ্ণ অক্ষিপক্ষে কৌতুক ও কৌতূহল। শ্যামাঙ্গ মৃদু হাস্যে বলল, আমি ভিন্ন দেশে পথিক, এই গ্রামের নাম কি বলবেন? তরুণী দুটি কিঞ্চিত ইতস্তত করল, তারপর ধীরপদে কাছে আসে, জানায় গ্রামের নাম উঁচুবট, গ্রামপতি বিপ্রদাস, এবং ওই যে দেখা যায়, হাত তুলে দেখায় একজন, ওইখানে আমাদের গ্রাম। শ্যামাঙ্গ দেখে দূরে আম্রবিথি এবং ওপারে একটি মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে। তরুণীটি জানায় ওই মন্দিরের কাছে গ্রামপতির গৃহ। তরুণী দুটি তৎক্ষণাৎ চলে গেল না, একটি সহজ কৌতূহলী এবং আগ্রহী ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল। শ্যামাঙ্গের মনে হলো এই অঞ্চলের নারীরা সম্ভবত অধিক শিথিল শাসনা, সেই কারণে অহেতুক লজ্জা বা সংকোচ দেখছে না তরুণী দুটির আচরণে, বরং সহজেই তারা কৌতূহল প্রকাশ করছে। দুজনেই নানান প্রশ্ন করতে লাগলো, যেমন, পথিক কি পূর্বে এদিকে আসেননি? আপনার নিবাস কোথায়? রজতপট গ্রাম শুনেছি অনেক দূর, আপনি কি পদব্রজে যাবেন? আচ্ছা, আত্রেয় নদী কি আরও প্রশস্ত? প্রশ্নগুলির প্রত্যেকটিরই উত্তর দিতে হলো শ্যামাঙ্গকে। ইতিমধ্যে একটি বৃদ্ধা এসে উপস্থিত হয়েছে, সেও আলাপে যোগ দিল। বৃদ্ধার রসনা প্রখর, তদুপরি সে সুরসিকা। ফলে তরুণী দুটির স্বভাবত সংকোচও আর থাকল না। যখন বৃদ্ধা জানতে চাইল, পথিক কি নবীন যৌবনী বিভাগী কেন? এই বয়স তো প্রব্যোজ্জার নয়। সকৌতুকে শ্যামাঙ্গের মুখপানে দৃষ্টি রাখল তরুণী দুটি। আর সেজন্যই বৃদ্ধার কথার উত্তর দেবার পূর্বে দুর্মুহূর্ত ভাবতে হলো শ্যামাঙ্গকে। সে বুঝল
বৃদ্ধা তার ব্যক্তিগত প্রসঙ্গ নিয়ে রসিকতা করতে চাইছে। বলল, আই, আপনার মতো কেউ যদি থাকতো তাহলে কি এই অধম দেশে দেশে ভ্রমণ করে বেড়ায়? বৃদ্ধা হাসিতে ভেঙে পড়ে। মেয়ে দুটিকে বলে, দেখলো পথিক কি চতুর, আমাকে সম্বোধন করলেও বক্তব্য কিন্তু তোদেরই শোনাচ্ছে, তোরা সাবধান হ। বৃদ্ধার ওই সরস কটাক্ষের উত্তরে যে অধিকতর শ্যামা, সে বলল, আই, আমাদের তো লোক আছে, তোমারই নেই, তুমি বরং ভেবে দেখতে পারো। ওই সময় নদীকূল থেকে একটি বালকের চিৎকার শোনা গেল। তার মাছ কে যেন ছিনিয়ে নিচ্ছে। ওই গোহারি শুনে বৃদ্ধা দাঁড়ালো না, যাবার সময় বলে গেল, হলো, তোরা পথিককে ছাড়িস নে, আমি আসছি। আই সুরসিকা, শ্যামাঙ্গ মন্তব্য করে। আমরাও দেখি কি কি মাছ ধরা পড়ল। শ্যামাঙ্গের মন্তব্যের উত্তর না দিয়ে তরুণী দুটি নদীতীর অভিমুখে অগ্রসর হল। শ্যামাঙ্গ পিছন থেকে ডেকে বলল, বৃহৎ রোহিত ধরা পড়লে নিমন্ত্রণ যেন পাই, দেখবেন। শ্যামাঙ্গের ওই কথায় দুজনেই ঘুরে দাঁড়ায়। দুজনেরই অক্ষি তারকা নৃত্যপর হয়। পথিক কি ব্রাহ্মণ? কে ব্রাহ্মণ? আমি। শ্যামাঙ্গ অবাক হয়। না হলে রোহিত ভোজনের জন্য এরূপ উদগ্র বাসনা কেন? শ্যামাঙ্গ প্রায় মুগ্ধ হয়ে গেল। শ্যামা তরুণীটি বড়ই বুদ্ধিমতী। সে সহজ উত্তরে বলে, পথিকের আর কি দোষ বলুন, পুনর্ভবা তীরের রন্ধন নৈপুণ্যের খ্যাতি কে না জানে। তদুপরি নবাম্র আর সজিনা দণ্ডিকার ঋতু এখন। এই সময় ব্রাহ্মণ অব্রাহ্মণ নির্বিশেষে সকল রসনারই উদগ্র হওয়ার কথা। আশা করি আপনাদের অজানা নয় সেই কথা। তা নয়, উজ্জ্বলা তরুণীটির জানা এটি, কিন্তু এও মনে রাখবেন, এতদ অঞ্চলের ঝালের ব্যবহার বেশি। ঝাল তপ্ত ব্যঞ্জন ভোজনের অভ্যাস আছে কি পথিকের? শ্যামাঙ্গ হাসে, মনে মনে বলে, ঝালের কেমন ব্যবহার তা বাপু বিলক্ষণ অনুভব করছি। প্রকাশ্যে বলে, এ অধম ব্রাহ্মণও নয়, শিশুও নয় যে ননি ছানা ভোগ হব। আপনারা নিমন্ত্রণ করে দেখুন একবার। আচ্ছা, সে দেখা যাবে, বলে মেয়ে দুটি অতঃপর বিদায় নেয়। শ্যামাঙ্গ এবার বেদি থেকে নেমে দাঁড়ায়। দেহের ক্লান্তি এবং অবসাদ সত্যি এবার অনেকখানি দূর হয়েছে। সে দেখে মৃত নদীর কর্দমাক্ত জলাশয় থেকে সিক্ত বস্ত্রে একে একে মৎস্য শিকারীরা উঠে আসছে। প্রত্যেকের কোটি বন্ধনীতে মৎস্যমালা বিলগ্ন। বৃহদাকৃতির মৎস্য প্রায় কারো ভাগ্যেই জোটেনি। তারা একে একে কৌতূহল ভরে বৃক্ষতলে এসে দাঁড়ায়। কারো হাতে ক্ষুদ্রাকৃতি জলিকা, কারো হাতে লৌহাগ্র কোঞ্চ, কারো হাতে বংশখণ্ডিকা নির্মিত পলই। সকলেই শ্যামাঙ্গ সম্পর্কে জানতে চায়। ক্রমে তারা একযোগে ঘিরে দাঁড়ালো, আর তাতে অদ্ভুত একটা অনুভূতি হলো শ্যামাঙ্গের। জলের, মৃত্তিকার, আমিষের সম্মিলিত একটি গন্ধ তাকে আচ্ছন্ন করে দিল। একবার ক্ষণিকের জন্য মনে হলো সে যেন অন্য মানুষ। সমাগত লোকেরা নানা প্রশ্ন করতে লাগলো। কেউ কেউ তার নাম পরিচয় জানতে চায়। সে আত্রেয়ী তীরের মানুষ জানতে পেরে কয়েকজনের আগ্রহ কিঞ্চিত অধিক হলো। অত দূরের মানুষ এ অঞ্চলে অহরহ আসে না। যাদের আত্মীয় স্বজন ওই দূরদেশে থাকে তারা নানাবিধ কৌশলাদি জানার প্রত্যাশী। যেমন, মহাশয় কি নীলাঞ্জন গ্রামের দেবনাথকে চেনেন? আপনার গ্রাম থেকে মালঞ্চ গ্রাম কত দূর? আত্রেয়ী তীরের কুম্ভকারেরা কি এখন মৃৎপাত্র নির্মাণ করে না? এই প্রকার একের পর এক প্রশ্ন। শ্যামাঙ্গ কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি, কোনোটিরই পারে না। ওরাই জানালো, আত্রেয়ী করতোয়া সংগ্রাম এখান থেকে 20 ক্রোশাধিক পথ। এই গ্রামের হাটে কদাচিৎ আসে আত্রেয়ী তীরের মানুষ। আপনি বরং নবগ্রাম হাটে যান, একজন পরামর্শ দিল। ওখানে প্রায় নিয়মিতই আত্রেয়ী তীরের বহু শকট আসে। নবগ্রাম হাটের নাম শুনে শ্যামাঙ্গ আগ্রহী হয়। সুহৃদ নীলাম্বর নবগ্রাম হাটের কথা বারংবার বলে দিয়েছে। সে জানতে চাইল, নবগ্রাম কি এই স্থান থেকে অধিক দূর? না না, দূরে কেন হবে? জলসিক্ত প্রৌঢ় লোকটি জানালো। বলল, এই ক্রোশ তিনেক পথ হবে। ক্রোশ তিনেক? শ্যামাঙ্গ প্রমাদ গণে। তার অনুমান ছিল
নবগ্রামে যদি বা সে নাও এসে থাকে, তাহলে অন্তত পার্শ্ববর্তী কোনো গ্রামে এসেছে। উজুবট নবগ্রাম হাটেরই নিকটবর্তী কোনো স্থান হবে। কিন্তু এখন সে পশ্চিম আকাশে চাইল। সূর্যাস্তের আর দণ্ডাধিককাল দেরি হবে। যদি যেতে হয় তাহলে এখনই তার যাত্রারম্ভ করা উচিত। পথিমধ্যে হয়তো রাত্রি হবে, কিন্তু উপায় তো নেই। 3 ক্রোশ পথ সহজ ব্যাপার নয়। সে চঞ্চল হয়ে ওঠে, পাদুকা যুগল পরিধান করে, উত্তরীয়খানি স্কন্ধে রাখে এবং তার যথাসম্ভব পুটলি পাটলি হাতে তোলে। তাকে ওইভাবে উদ্যোগী হতে দেখে প্রহরী বলল, মহাশয়, 3 ক্রোশ পথ কম নয়। আপনি অচেনা মানুষ, এই সন্ধ্যা সমাগমে যাত্রা না করলেই ভালো। শ্যামাঙ্গ সম্মুখে দৃষ্টি প্রসারিত করে দেয়। হ্যাঁ, সন্ধ্যার আর সত্যিই দেরি নেই। কৌতূহলী গ্রামবাসীরা কৌতূহল নিবৃত্ত করে চলে যাচ্ছে। প্রৌঢ় লোকটিও চলে গেল। আশ্চর্য ব্যাপার, তাকে সন্ধ্যা সমাগমে যাত্রা করতে নিষেধ করল প্রৌঢ় লোকটি, অথচ তার রাত্রিযাপনের কি ব্যবস্থা হবে সে সম্পর্কে কিছুই বলল না। তার অনুমান হয় বোধহয় তাকে আবার বিপদে পড়তে হবে। ওই সময় তার প্রৌঢ় পথিকের কথা মনে পড়ে। মনে মনে তুলনা করে, দণ্ডকয় আগে তার ভালো মন্দ নিয়ে এক প্রৌঢ়ের দুশ্চিন্তার অন্ত ছিল না, আর এখন অন্য এক প্রৌঢ় তার সমস্যার কথা জেনেও কিছু করার চেষ্টা করল না। সে উঠে দাঁড়ায়। আপাতত যাত্রারম্ভ করাই বিধেয়। পথিমধ্যে যদি তেমন বোঝে, তাহলে পথিপার্শ্বেই কোনো গ্রামে হয় আশ্রয় প্রার্থনা করবে। কিন্তু প্রথম পদক্ষেপণের মুহূর্তেই তাকে থামতে হলো। শুনল, পথিক মনে হচ্ছে যাত্রারম্ভ করলেন। তরুণী দুটি কখন পিছনে এসে দাঁড়িয়েছে লক্ষ্য করেনি। সে ঘুরে দাঁড়ালো এবং মৃদু হাস্যে বলল, হ্যাঁ, ভাবছি নবগ্রাম পর্যন্ত চলে যাই। তার কথায় দুজনের মুখেই ঈষৎ উদ্বেগের ছায়া দেখা গেল। একজন বলল, নবগ্রাম তো অতি নিকটে, তাই না? হ্যাঁ, এক প্রৌঢ় তাই তো বললেন, মাত্রই 3 ক্রোশ। হ্যাঁ, মাত্র 3 ক্রোশ। উজ্জ্বলতরা তরুণীটির চোখে মুখে কপট কৌতুক দেখা গেল ওই সময়। বলল, এই 3 ক্রোশ পথ সূর্যাস্তের মধ্যে অতিক্রম করতে আপনার অসুবিধে হবে না, তাই না? না, তা নয়, শ্যামাঙ্গ স্বীকার করে। পথিমধ্যে রাত্রি অবশ্যই হবে। তাহলে? দুজনের কণ্ঠ থেকে একসঙ্গে শব্দটি উচ্চারিত হয়। তাহলে কি? শ্যামাঙ্গ জানতে চায়। পথ দুর্গম? পথিমধ্যে অরণ্য আছে? বাঘ ভাল্লুক আক্রমণ করে? স্বল্প শ্যামা তরুণীটি জানায়, শুনুন মহাশয়, ও কাজ করবেন না। পথিমধ্যে অরণ্য আছে তা ঠিক, এবং অরণ্যের বাঘ ভাল্লুকের আক্রমণেও ভয় আছে। তবে সর্বাপেক্ষা ভয়ের কারণ অরণ্য সংলগ্ন গ্রামগুলি। ওই গ্রামগুলিতে দস্যু তস্করের বাস। যাত্রা করতে চাইলে ভেবেচিন্তে তবে যাত্রা করুন। শ্যামাঙ্গকে এবার ভাবতে হয়। তার কোটিদেশে গ্রন্থিবদ্ধ স্থলিতে যা আছে তার মূল্য খুব বেশি না হলেও একেবারে তুচ্ছ নয়। উপরন্তু প্রৌঢ় পথিক আবার কিছু মুদ্রা তাকে দান করেছেন। এ তো মহা বিপদ। সে মনে মনে কিছুটা আতঙ্ক বোধ করে, কিন্তু প্রকাশ্যে সে হাসে, বলে, কিন্তু আমার যাত্রা করা ছাড়া আর কি কোনো উপায় আছে বলুন? এখানে আমার কে থাকতে দেবে? ওই কথায় তরুণী দুটি নিষ্প্রভ হয়ে যায়। বোঝা যায় তারা দারুণ বিব্রত বোধ করছে। উত্তরে তারা কিছুই বলে না এবং এমন ভাব করে যেন তাদের ব্যস্ততা আছে এবং অচিরাত তাদের গৃহ ফেরা প্রয়োজন। আচ্ছা, এখানে কোনো মন্দির নেই? শ্যামাঙ্গ জানতে চান। হ্যাঁ আছে, কেন থাকবে না? একজন হাত তুলে দেখায়, ওই যে দেখুন, মন্দিরের ধ্বজা উঠছে। শ্যামাঙ্গ সেদিকে লক্ষ্য করেনি তা নয়, সে পূর্বেই দেখেছে চক্রলাঞ্ছিত গৈরিক ধ্বজা চৈত্রের বাতাসে সতেজে উড্ডীন। সে বলে, কিন্তু ও তো বিষ্ণু মন্দির, সম্ভবত ব্রাহ্মণদের নিবাস ওখানে। নিকটে কোনো শিব মন্দির নেই? পথিক কি শিব ভক্ত? আবার কৌতুক ফুটে শ্যামাঙ্গী তরুণীটির স্বরে। না, শ্যামাঙ্গ জানায়। তাহলে কি?
এবার উজ্জ্বল বর্ণা মেয়েটির চোখে হাসি দেখা গেল। বলল, ব্রাহ্মণ নয়, শিব ভক্ত নয়, তাহলে কি? কেন, ব্রাহ্মণ ও শিব ভক্ত ব্যতীত কি অন্য কিছু হওয়া যায় না? যাবে না কেন? শ্যামাঙ্গী মেয়েটি উত্তর দেয়। বলল, শিব ভক্ত না হয়ে যখন কোনো অপরিচিত আগন্তুক শিব মন্দিরের আশ্রয় সন্ধান করে, তখন তার পরিচয় জানতে চাওয়া গ্রামবাসীর কর্তব্য হয়ে দাঁড়ায়। শ্যামাঙ্গ ততক্ষণে বুঝে নিয়েছে ওই তরুণীটির বুদ্ধি যেমন প্রখর, বাক্পটুতাও তেমন অসাধারণ। তার বাক্যালাপ সে উপভোগ করতে লাগল। বলল, জানা ছিল না যে পুরুষ নয়, নারীরাই পুনর্ভবা তীরে কোট্টাপালের দায়িত্ব পালন করে। তরুণীটি অপ্রতিভ হয় না, বলে, যদি তাই হয় তাহলে কি দোষ আছে কিছু? না না, দোষ কেন থাকবে? শ্যামাঙ্গ জানায়। আমার এখন মনে হচ্ছে নবগ্রাম যাত্রা করাই বোধহয় উত্তম ছিল। কেন, হঠাৎ এই কথা মনে হচ্ছে কেন? মেয়ে দুটি হতচকিত বোধ করে। মনে হচ্ছে এই জন্য যে শুনেছি কামরূপ প্রভৃতি পূর্বদেশে রমণীরাই সমাজের সর্বে সর্বা। সেখানে পুরুষেরা কেউ বলিবর্দ, কেউ ছাগ, কেউ কুকুর। এখন চিন্তা হচ্ছে পুনর্ভবা তীরেও সেই রীতির প্রচলন হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে কি এই দীন অভাজন পুনরায় গৃহের মুখ দেখতে পাবে? শ্যামাঙ্গের ওই কথায় দুই তরুণী হেসে উঠল। ললিত প্রেক্ষণা রমণীর আননে শকৌতুক হাস্য পরিহার যে বিচিত্র ইন্দ্রজাল সৃষ্টি করতে পারে তা শ্যামাঙ্গের অজানা নয়। কিন্তু এই মুহূর্তে সম্মুখের তরুণী দুটির হাস্যাননে কোনো প্রকার ইন্দ্রজালই যে সৃষ্টি হতে দেখা গেল না। যা দেখল তা নিতান্তই সহজ কৌতুক, এবং তাতে তার মনে হয়ে উঠল ভারমুক্ত। কোনো প্রকার দুশ্চিন্তা বা মানসিক পীড়ন ওই সময় তার অনুভূতিতে আর রইল না। শ্যামাঙ্গ নগরবাসী, রাজপাদজীবী অথবা সামন্তপ্রভু গৃহের যুবকদের মতো লীলারঙ্গে কৌশলী নয়। হলে সে এই কৌতুক হাস্যকেই দীর্ঘায়িত করার সচেষ্ট হতো এবং হাস্যালাপের সূত্র ধরে প্রণয়াসক্তি প্রকাশের চেষ্টা করত। তাই কৌতুকের ভাবটি সে বেশিক্ষণ ধরে রাখতে পারল না, কারণ ওদিকে দিবা অবসান প্রায় এবং তরুণী দুটি ঈষৎ চঞ্চল হয়ে উঠেছিল। তদুপরি তার নিজেরও একটি রাত্রি যাপনের ব্যবস্থা করা প্রয়োজন। সে কখনো বামে কখনো দক্ষিণে দৃষ্টি নিক্ষেপ করছিল, যদি কোনো বয়স্ক পুরুষ গোচরে আসে। শ্যামাঙ্গনা তরুণীটি তা লক্ষ্য করতে থাকবে। বলল, পথিক কি কাউকে সন্ধান করছেন? হ্যাঁ, আপনাদের গ্রামে দেখছি পুরুষের সংখ্যা নিতান্তই স্বল্প। কেন, তাতে কি ভয় হচ্ছে? মেয়েটির স্বরে কৌতুক ঘোচে না। কপট আশ্বাস দেয় সে, বলে, আপনার ভয়ের কারণ নেই। বলিবর্দ, ছাগ অথবা কুকুর কোনোটাই আমাদের প্রয়োজন নেই। আহা, যদি হতো! শ্যামাঙ্গ যেন দীর্ঘশ্বাস মোচন করে। হলে কি ভালো হতো? মেয়েটির চোখে ঈষৎ বিস্ময় ফোটে। এই না বললেন যে আপনার ভয় হচ্ছে, আবার এখনই হায় হতাশ কেন? শ্যামাঙ্গ আক্ষেপ করে বলে, হায়, যদি আপনাদের প্রয়োজন হতো তাহলে বলিবর্দ রূপে হোক কিংবা ছাগ রূপে রাত্রি যাপনের একটা ভালো ব্যবস্থা নিশ্চয় আমার জন্য করতেন আপনারা। তরুণী দুটি আরো বিব্রত বোধ করতে আরম্ভ করে। তাদের মুখ দেখে শ্যামাঙ্গ বোঝে পথিককে তারা যেন গৃহে আমন্ত্রণ জানাতে পারছে না, এই জন্যই তাদের মুখে ওই বিব্রত ভাব। সে তখন জানতে চাইল, আচ্ছা, আমি যদি ওই মন্দিরে গিয়ে রাত্রি যাপনের জন্য আশ্রয় প্রার্থনা করি তাহলে কেমন হয়? না, স্বল্পশ্যামা উত্তরে জানায়, আপনি বরং আমাদের গ্রামে যান। আমার পিতা সুখদেব, মাতুল দীনদাস। গ্রামে গিয়ে এদের সন্ধান করবেন এবং নিজ পরিচয় দিয়ে আশ্রয় প্রার্থনা করবেন। ক্ষণিক চিন্তা করে হঠাৎ মেয়েটি জানতে চাইল, আম্রপট্টলি গ্রাম কি চেনেন আপনি? আত্রেই তীরের আম্রপট্টলি। কেন, ওই গ্রামে কে আছে আপনার? শ্যামাঙ্গ কৌতূহলী হয়। আম্রপট্টলি গ্রাম সে বিলক্ষণ চেনে, সেখানেই তার মাতুলালয়। বলল, আমার গ্রাম রজতপট, আম্রপালি থেকে দূরত্ব 5 ক্রোশের মতো। শ্যামাঙ্গের কথায় যেন উৎসাহ বোধ করে মেয়েটি। বলল, আম্রপট্টলিতে আমার ননদের শ্বশুরালয়। আমার পিতাকে বলবেন যে আনন্দ দাসকে আপনি চেনেন। আমার ননদের নাম ব্রজতারা, মোহন দাস তার স্বামী, অনন্ত দাসের পুত্র। আমার নাম মায়া, মায়াবতী। বলবেন যে আমার নাম আপনি জানেন। ব্যাপারটি বেশ জটিল। মায়াবতীর ননদ ব্রজতারা
তার স্বামী মোহন দাস। মোহন দাসের পিতার নাম আবার অনন্ত দাস। নিবাস আম্রপট্টলি গ্রাম। অতি দীর্ঘ একটি তালিকা। শুধু এটুকুই নয়, একটি সম্পূর্ণ কাহিনী নির্মাণ করতে হবে তাকে এখন, এবং সর্বক্ষণ সেটি মনে রাখতে হবে। মায়াবতীর পরামর্শ গ্রহণযোগ্য বলে মনে হয় না তার কাছে। বলল, আতিথ্য লাভের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে? এই কি নিয়ম নাকি এই দেশে? ওই প্রশ্নে মায়াবতী গম্ভীর হয়ে উঠল। বোধহয় কিঞ্চিত আহত হলো সে। তার সঙ্গিনীও যে খুব প্রসন্ন হয়েছে এমন মনে হলো না। মায়াবতী সঙ্গিনীকে ডেকে বলল, আয় লীলা, আমরা যাই, বেলা গেল যে। তাহলে এ হলো মায়া, সুখদেবের কন্যা, আর ওইটি হলো লীলা, সম্ভবত লীলাময়ী অথবা লীলাবতী। শ্যামাঙ্গের নাম দুটি মধুর বোধ হলো। সে মনে মনে সিদ্ধান্ত নিল, মায়াবতীদের গৃহেই সে আতিথ্য প্রার্থনা করবে। অদূরে মেয়ে দুটি উচ্চ আলপথের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। লীলাবতীর কেশভার বিপুল। নদী তীরের বাতাসে তার শিথিল কবরী বিস্তৃত হওয়ায় বারবার তাকে দোহাত দিয়ে কবরী বন্ধন করতে হচ্ছিল। আর ওই সময় শ্যামাঙ্গ লক্ষ্য করে লীলাবতীর দেহ সৌষ্ঠব অনিন্দ। সে একটি অপরূপ যক্ষিণী মূর্তি দেখেছিল সোমপুর মহাবিহারে। লীলাকে দেখে কৃষ্ণপ্রস্তরে নির্মিত পিবরস্তনী বিপুল জঘনা সুকেশিনী যক্ষিণী মূর্তিটি বারবার তার মানসচক্ষে স্পষ্ট হয়ে উঠল, এবং নিজ বক্ষের অনেক গোপনে কোথায় যেন সে বারবার শিহরিত হতে লাগল। মায়াবতী পিত্রালয়ে থাকে, এবং সে যে বিবাহিতা তা বোঝা গেল। কিন্তু লীলাবতী, তার সংবাদ তো জানা গেল না কিছুই। সে কি সত্যিই স্বামী পরিত্যক্তা?